এ ব্যান করে দেওয়া উচিত তৃণমূল কংগ্রেসকে। বাঙালি বা বাংলা ভাষা কথা বলে তাদের ধর্ম দেখে, তাদের জাত দেখে একদম সুপরিকল্পিত টার্গেট করে তাদের রাখা হচ্ছে। কেন? মানে একটা বুথে 36 জন হচ্ছে মৃত ভোটার আছে। সারা ভারত, পশ্চিমবঙ্গতে আমরা সার্ভে করেছি, করে দেখেছি প্রায় 1 কোটির উপরে হচ্ছে 5 প্রকৃতির জালি ভোটার আছে। 1 বাংলাদেশ অনুপ্রবেশকারী, 2 রোহিঙ্গা, 3 নম্বর হচ্ছে সরাসরি দেখবেন একজনের 4 জায়গায় নাম আছে, 5 মৃত ভোটার। এইসব জালি ভোটারের উপর ভিত্তি করে এরা প্রায় 80টা সিট জিতেছেন। তো শিক্ষা, অন্ন, বস্ত্র, কর্মসংস্থান কেন রাজনীতির ইস্যু হবে না? তৃণমূল বলতে পারে আমি বাংলা ও বাঙালি, তৃণমূল বড় করে বলতে পারে, কিন্তু আমি বাংলা ও বাঙালিকে সামনে রেখে পিছনে চুরি ও দুর্নীতিকে হাতিয়ার করে শুধু বাংলা বাঙালি সেন্টিমেন্ট দিয়ে নির্বাচন লড়বো? পশ্চিমবঙ্গের ইস্যুতে গোটা ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপটে মানুষের যে স্বাভাবিক চাহিদাগুলো, সেগুলো রাজনীতির ময়দানে আসবে না। বাংলা ভাষার আন্দোলন সামনে রেখে তৃণমূল কংগ্রেস যেভাবে নেমেছে, তৃণমূল কংগ্রেস কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করেছে। দেখো, তৃণমূল কংগ্রেসের এই বাঙালিকে নিয়ে আন্দোলনের আগে তৃণমূলের বিরুদ্ধে কি অভিযোগ ছিল, মানে মানে কলেজ বিশ্ববিদ্যালয়ে যেভাবে অনাচার চলছিল সেই ইস্যু ছিল। 26,000 শিক্ষকদের চাকরি চলে যাওয়া ইস্যু ছিল। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কি অভিযোগ ছিল, যে মানে গোষ্ঠীদ্বন্দ্বে একের পর এক মানে নেতার মৃত্যু ঘটছে, এবং সব মিলে চাকরি নেই, মানুষের একটা হাহাকার অবস্থা, ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই, এরকম একটা ন্যারেটিভ চলছিল। কিন্তু আমরা টেলিভিশনে নিয়মিত যেহেতু কন্ট্রিবিউটার, হ্যাঁ, এটাকে কিন্তু একদম ইউটার্ন তৃণমূল কংগ্রেস নিতে পেরেছে। রবীন্দ্রনাথের ছবি মুখে, আর মুখে হচ্ছে কেষ্টর বাঙালি হসপিটাল। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি সারা ভারতবর্ষে এনারা চালান করছেন। এটা হচ্ছে এনাদের ডিস্ট্রিবিউশন সেন্টার, এটা হচ্ছে গোডাউন বানিয়েছে, এখান থেকে নিয়ে আসছেন, নিয়ে গোটা দেশে ছড়াচ্ছেন। আর বাংলায় বলছেন মানে ব্যাপারটা না, এটা দেশের শত্রু। 1 কোটি রোহিঙ্গা শুভেন্দু হিসেবে পুরো ভারত পৃথিবীতে আছে 15 লক্ষ রোহিঙ্গা। কোথা থেকে পাচ্ছে এই সংখ্যা কেউ জানে না। বিরোধী দলের নেতা কিন্তু বারবার বলেন যে দল বুঝবে। আমি তো বিরোধী দল এলো, দল বুঝবে, তাহলে দল কোথায়? দল জেলা স্তরের মিটিং কোথায়, মিছিল কোথায়, আন্দোলন চেষ্টা হবে। এইভাবে এই চাকরির ইস্যু, শিক্ষার ইস্যু, কর্মসংস্থানের ইস্যু, রাস্তার ইস্যু, মানুষের দৈনন্দিন জীবনের ইস্যু, এইভাবে ঘেঁটে দেওয়ার চেষ্টা করা হবে। বিজেপি, তৃণমূল ধর্ম জাতি নিয়ে রাজনীতি করবে, মানুষের দৈনিক চাহিদা দূর হয়ে যাবে। শঙ্কুদা চিৎকার করতে পারে, শঙ্কুদা চিৎকার করতে পারে, কিন্তু গরুর দুধে সোনা পাওয়া যাবে না। শঙ্কুদা চিৎকার করলেও কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে। অনুপ্রবেশ দেখার দায়িত্ব কার? তার নাম বিএসএফ। সে তো পশ্চিমবঙ্গ সরকার লাঠি নিয়ে বাংলায় দাঁড়িয়ে থাকবে না। আর যদি অনুপ্রবেশ হয়, কাশ্মীরে ঢুকে অনুপ্রবেশকারীরা কি করে মেরে চলে যাচ্ছে, কোথায় ছিল তখন কেন্দ্র সরকার? আমার শেখ ব্যানার্জির ভয় হচ্ছে ওই মৃত ভোটার, ভুয়ো ভোটারের পরেও ছাপ্পা মারার পরে জিততে পারছে না। হেরে গেছে, কি বলবে বেটা? ছাপ্পার ভোটে জিতেছো তোমরা, ছাপ্পার ভোটে জিতেছো দাদা। ব্ল্যাক টেপ মেরে রেখেছিলে, ব্ল্যাক টেপ মেরে রেখেছিলে। বাংলার মানুষ ভোট দিতে পারলে মুখে ব্ল্যাক টেপ মেরে রেখেছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদের দাঁড়িয়ে তিনি চিৎকার করেছিলেন যে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের জন্য হয়, এবং বাংলাদেশের অনুপ্রবেশকারীদেরকে মানে নিয়ে তার নিজের বইয়ের প্রচুর তথ্য আছে, তীব্র প্রতিবাদে ছিলেন। অথচ তিনি যখন 11 সালে ক্ষমতায় আসেন, তারপরে কিন্তু ধারাবাহিকভাবে অনুপ্রবেশ চলছে, এবং আমরা প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি জাল ভোটার তালিকা তৈরি করা হচ্ছে, জাল নথি তৈরি করছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা টাকার বিনিময়ে। এর সাথে একটা অর্থনীতির সম্পর্ক আছে, বাইরের থেকে লোক আনো, টাকা নাও এবং জাল নথি তৈরি করে দাও। এইভাবে মানে টাকার বিনিময়ে মা তৈরি হয়, টাকার বিনিময়ে বাবা তৈরি হয়। আমরা কিন্তু এই ধরনের অনুপ্রবেশকারী জাতীয় নিরাপত্তার জন্য রীতিমতো চিন্তিত বলে মনে করি। এই বাংলা বাঙালি করতে গিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর হচ্ছে, তাকে আঁকাবাঁকা তুলে নিয়ে এসছে। সেটা হলো যে এসআইআর কে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় আরেক ধরনের বাংলা বাঙালি রাজনীতি করতে চাইছে। তোমাকে বাস্তব পরিস্থিতি বলি, পশ্চিমবাংলাতে ভুয়ো ভোটার দিয়ে ভোট হয়, এটা বাম আমলেও হয়েছে, আবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও একই অভিযোগ, ভুয়ো ভোটার দিয়ে ভোট করানো। আমাদের এখানে যেটা সমস্যা, মানে একটা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে। এই কিছুদিন আগে কালীগঞ্জ উপনির্বাচন হলো, 6,000 মৃত ভোটার পাওয়া গেছিল, 6,000 শুধু মৃত ভোটার। এইবার 6,000 মৃত ভোটার মানে কি, 6,000 ইন্টু 294টা বিধানসভা কেন্দ্র, মানে 17 লক্ষ শুধুমাত্র মৃত ভোটার আছে। এটা এভারেজ হতে পারে, বেশিও হতে পারে। এজেন্ডা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন, এটা ন্যারেটিভ। আমি বিশ্বনাথ তার সাথে এক জায়গায় এক, কিন্তু তার সাথে সাথে ন্যারেটিভ ইনস্ট্যান্টলি চেঞ্জও হচ্ছে। যেমন এরা বলেছিল ডিএর ক্ষেত্রে আমরা পয়সা দিতে পারবো না, সরকার লাটে উঠে যাবে।
পরশুদিন ডিএর মামলা আছে, আজকে দুর্গাপূজায় আপনি এত টাকা দিয়েছেন, হই হই করে টাকা লোটাচ্ছেন, আপনি ব্লকে ব্লকে টাকা দিচ্ছেন, মামলাতে ইস্যু উঠবে, প্রশ্ন উঠবে, তারপরে প্রাইমারি বোর্ড হচ্ছে 30,000-এর চাকরি যাবে, ইস্যু উঠবে। অ্যান্টি এস্টাবলিশমেন্ট ছাড়াও আমি আপনাকে বলছি, এবারে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্ল্যানটা সাজিয়েছিলেন না, সেই প্ল্যানটা ঘেটে গেছে। আমি জাস্ট একটু সবার কাছে 1 মিনিট সময় কানে কানে বলে দিয়েছে ঘেটে গেছে, বিজেপি দলটাই পরে ঘেটে হয়ে গেছে, ওখানে ঘাটে বিক্রি। শোনো, আমি একটু এক সেকেন্ড, আমি খুব সিরিয়াস কমিউনিকেশন হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন, সমস্ত ডিএম কে বলেছিলেন বিডিওদের বলে দিন পঞ্চায়েতের যিনি সভাপতি আছেন তিনি বিএলওদের নামের লিস্টটা দিয়ে দেবেন। তাদের নামের লিস্ট দেওয়া হবে, সব বিএলএরা যে বিএলএ হয়, অন্যান্য দলের ব্লক লেভেল এজেন্ট হয়, তাদেরকে বাদ দিয়ে নিজেদের মতো করে পুরো সিস্টেমটা সাজিয়ে ফেলেছে। সেই কেসটা মুশকিল হচ্ছে বিজেপি রাজনীতি ফেস করতে ভয় পাচ্ছে, বিজেপি ভয় পাচ্ছে অবশ্যম্ভাবী পরাজয় জন্য। এবার বিষয়টা শুনুন কি করেছে। প্রথম হচ্ছে বিএলওটা নিচের লেভেলে রেডি করেছে, তারপর একটু হোক তারপরে কেটে দেবে, তারপরে এই পুরা 1.5 কোটি জাতি ভোটার রেডি করেছে। এইসব দিয়ে নির্বাচনে জিতবে। জালি ভোটার আছে, সেটাকে সংখ্যাটা জানে 1.5 কোটি জালি ভোটার, সেইগুলো দিক না। 1.5 কোটি জালি ভোটার তুমি জানো তো? তাও লিস্ট গুলো দাও। আচ্ছা, প্রথম কথা কেন ইলেকশন কমিশন কিছু বলছে না কেন? ইলেকশন কমিশন কিছু বলছে না কেন? আমি ডেমোনা লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলাম, ইলেকশন কমিশনের কাছে লক্ষ লক্ষ কমপ্লেন করেছি, কিচ্ছু করেনি। আরে তোমাদের ক্যান্ডিডেটকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কালকে তোমার বিরোধী দলনেতা বলছে আমি লড়াই করছি, তুমি বলছো আমি কত খেয়েছি, তারপর তোমাদের সেটিংটা নেই, বোঝা যাচ্ছে। তৃণমূলের শোনো, তুমি যে তৃণমূলের বি টিম স্পষ্ট হয়ে গেছে। বলার তোমাকে এখানে বিজেপির বিরুদ্ধে আমার অভিযোগ একটা সিরিয়াস লেভেলে আছে, সেটা হলো ডায়মন্ড হারবারের মতন একটা কনস্টিটিউয়েন্সি, সেখানে বিজেপি সবার লাস্টে ক্যান্ডিডেট ঘোষণা করেছে তা নয়, এমন একজন ক্যান্ডিডেট ঘোষণা করেছে যেখানে আমরা স্টুডিওতে কিন্তু হাসাহাসি করেছি। তাহলে আমাকে প্রশ্ন হচ্ছে যে বিজেপি প্রথমে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল, সেই বিজেপি কেন্দ্রীয় নেতারা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সবার লাস্ট ক্যান্ডিডেট করেছে, সবচেয়ে দুর্বলতম ক্যান্ডিডেট করেছে? আমাদের স্ট্যান্ড পয়েন্ট খুব ক্লিয়ার, যদি ভুয়ো ভোটার বাদ দেয়, মৃত ভোটার বাদ দেয়, জালি ভোটার বাদ দেয়, সমর্থনযোগ্য। কিন্তু এই ভুয়ো ভোটার জালি ভোটার বাদ দেওয়ার নাম করে যদি ঘুরপথে এনআরসি লাগু করতে চায় এবং ঘুরপথে যদি বলো মানুষকে দেশ থেকে তাড়াতে চায়, তার বিরুদ্ধে আমরা রাস্তা। একজন জেনুইন ভোটারের যেমন নাম বাদ দেওয়ার যাবে না, আবার একইভাবে 75 লক্ষর কাছাকাছি, আনুমানিক 75 লক্ষর কাছাকাছি যে ভুয়ো ভোটার পশ্চিমবাংলায় আছে, যেই ভোটটাকে শাসক দল বিকেল 5টার পরে ব্যবহার করে প্রক্সি ভোট হিসাবে, এবং এই প্রক্সি ভোটটা কার্যত 5টা থেকে 8টা, ভোর 5টা থেকে 8টা, আবার বিকেল 5টার পর, এইটা হচ্ছে স্লট। এই স্লটে ওইগুলোকে ভোট দেওয়া হয়। চাকরি দিতে পারবে না তো, এখানে চাকরি নেওয়ার বেলা ওখানে চাকরি দিতে হবে, যেটা বিশ্বনাথ দা বললেন সেটা তো প্রায়। আপনি এখানে 13 বছরে আপনি এখানে কর্মসংস্থানের কি ব্যবস্থা করেছেন, কি কংক্রিট আপনার প্রপোজাল আছে যার উপর ভিত্তি করে লোকে এখানে বিশ্বাস করে আসবে? কিছু করতে পারেননি এনারা। ফলে এদের উপর ভরসা করে যদি আজকে একজন শ্রমিক চলে আসে, না খেতে পেয়ে মরবে। এমনি এখানে এক্সেস শ্রমিক, তাদেরকে জব অপরচুনিটি দেওয়া যাচ্ছে না। আপনি জানেন এই যে কিষাণ মান্ডি তৈরি করেছিল মমতা ব্যানার্জি, 5 বছর আগে ঘোষণা করেছিল, সেখানে এমনি হাওয়া ঘুরে বেড়াচ্ছে, এখন শিয়াল আপনি চলে যান, গরু ঘুরে বেড়াচ্ছে সিলিকন ভ্যালি। রাজ্যে একটা জায়গা বলুন যেখানে নতুন করে শিল্প স্থাপন হয়েছে? প্রতিবারই শুনুন, প্রতিবার ঘোষণা হয়। আমি শুধু এইটুকু বলতে পারি, উনি একজন ক্রিকেটারকে শিল্পপতি উপাধি দিয়েছেন। সৌরভ নিয়েছেন, উনি একজন শিল্পপতি বানিয়েছেন সৌরভ গাঙ্গুলিকে। এইটুকু ওনার পাওনা শিল্পে। 15 লক্ষ টাকা ফেরত দিয়েছো, পরিবার পেয়ে 15 লক্ষ টাকা এসছে, জুলমা, ওটা জুলমা। যদি বছরে যদি নরেন্দ্র মোদী যদি বছরে 2 কোটি বেকার চাকরি দেয়, আর মমতা ব্যানার্জি যদি বছরে 2 লাখ বেকারের চাকরি দেয়, কাউকে পরিযায়ী শ্রমিক কোথায়? আমি আর একটা সিরিয়াস ব্যাপার বলতে, আমরা চাই ইলেকশন কমিশন। শুনুন, আমার বক্তব্য হচ্ছে ইলেকশন কমিশন খুব দ্রুততার সাথে বিএলওদের লিস্ট পাবলিশ করলেই আমরা জমা দেবো। কতগুলো তৃণমূলের নেতা বিএলও হয়েছে, সেগুলোকে বাদ দিতে হবে। আমরা ঠিক জায়গায় ধরছি বলে তো প্রশ্ন করলো কর্মসংস্থান নিয়ে। তৃণমূল আজকে শঙ্কুদা বাড়ি থেকে বেরোয়েছে, বাংলাদেশি
মুসলমান, অনুপ্রবেশকারী, SIR, এই নিয়ে এর বাইরে শঙ্কুদা কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না। 2 কোটি বেকারের চাকরির কথা বললে না তো শঙ্কুদা, বলো 2 কোটি বেকারের চাকরি কোথায়? রাহুল না বলো 2 লাখ বেকারের চাকরি কোথায়? না না, আমি বলছি যে যে দেখো, বাইরের যে আমাদের রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে আহ্বানটা করেছে সেটা কিন্তু ভয়ঙ্কর। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তোমরা সব চলে আসো, তোমাদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছি, তোমার জন্য জব কার্ড দিচ্ছি, তোমার জন্য একটু একটু বলতে দাও, রেশন দিচ্ছি। আমরা যেটা মনে করি যে সত্যি বলতে কি, যে যদি 22 লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলায় আসে, তাহলে কিন্তু বর্তমানে যারা একটু একটু কাজ করছে তারা কাজ হারাবে। কারণ দেখো, ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে সমস্যা হবে। মানে পশ্চিমবাংলা তো কাজ নেই, এবার 22 লক্ষ যদি চলে আসে, কাজ তো দিতে পারবে না, তারা ভাতাজীবীতে পরিণত হবে। আর যারাও কাজ করছে তারাও কাজ হারাবে, এবং মানে মজুরির দাম কমে যাবে পশ্চিমবাংলায়, আরো বেশি মজুরির দাম পশ্চিমবাংলাতে কম বলেই তো কেরালায় গিয়ে 1500 টাকা মজুরিতে চাকরি করে। মজুরি পশ্চিমবাংলাতে সারাদিন তুমি খেতে কাটবে 500 টাকা পাবে, আর তুমি গুজরাটে যাবে 1200 টাকা পাবে। ফলে এই যে তফাৎটা, আমাদের এখানে মজুরি হার মানে অত্যন্ত কম। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয়ঙ্কর প্রপোজিশন তৈরি করেছেন যে আপনারা চলে আসুন, আমরা দেখে নিব আপনাদেরকে, এর ফলে কিন্তু যারা বাইরের থেকে যদি কোনো কারণে আসে আবেগতাড়িত হয়ে, তাহলে তারা ডুববে, প্লাস এখানে পশ্চিমবাংলায় যে কয়টা লোক একটু একটু করে খাচ্ছে তারাও ডুববে। রাহুল দা ডুববে কিন্তু। আমার বক্তব্য হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, নিশ্চয়ই তাদের কোনো একদিনে তো হবে না। আজকে যারা বহুদিন ধরে বাইরে কাজ করছেন, আমি আর বলছি পরিযায়ী শ্রমিক কথার উপরে অত আপত্তি আছে আমার। দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা এটা কোনো বিদেশ নয়, ভারতবর্ষের জন্য পুরো দেশটাই ভারতবর্ষ। যদি ভারতবর্ষের কথা বলি আমরা, এই যে বারবার বলা হচ্ছে, এবং হ্যাঁ, পশ্চিমবঙ্গে জব জেনারেশন করতে পারছে কিনা, এখানে জব আছে কিনা, জব কার্ড দেওয়া, স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া, সব করা হবে, এবং অপেক্ষা করো, অনিশ্চয়ই কাজ হবে। কেন হবে? রাহুলদার কথাতে ঝুলি থেকে বের হয়ে গেছে। মুখ্যমন্ত্রী 21শে জুলাই মঞ্চে বলছে, সাংবাদিক সম্মেলন করে বলছে পশ্চিমবঙ্গের শিল্পতে এগিয়ে গেছে, কর্মসংস্থান এগিয়ে গেছে, সমস্ত কিছুতে এগিয়ে গেছে। এখন বলছে যে ভাবতে হবে ওদের কিভাবে কাজ দেওয়া হবে। তার মানে শিল্প হয়নি। তৃণমূলের মুখপাত্র বলছে তার মানে কাজ নেই, আর কাজ নেই, এটা তো ফ্যাক্ট। কাজ নেই বলে তো তারা না মনে করি না, একদম একদম মনে করি না। কিন্তু রাহুল এটাও ঠিক তো যে পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে কেন যেতে হবে, তুমি মনে করো? একদমই মনে করি না, তার বিরোধিতা করছি না আমি, একদমই ক্ষমতা আসার পর দুর্গাপুজো চালু হলো পশ্চিমবাংলায়, এরপর তো কোনদিন লিখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দুর্গাপুজো শুরু হলো পশ্চিমবাংলা। যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে, বিশেষ করে বিজেপি এবং বামেদের কাছে, সেটা হলো যে এই নির্বাচনটা যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসনকালের উপর ভিত্তি করে হয়, মানুষের সামনে সেই ইস্যুগুলোকে আনা, সারফেস করা, এই মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিরোধী দলের কাছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চাইবেন বাংলা বাঙালি ইস্যুটাকে সামনে এনে পুরো বিষয়গুলোকে, তার বিরুদ্ধে অভিযোগ যেগুলো আছে সেগুলোকে কার্পেটের তলে রাখতে। এইবার বিরোধীরা কি সত্যি পারবেন? অন্তত আজকের দিনে দেখে আমার কিন্তু একেবারেই মনে হচ্ছে না। বলতে ইচ্ছা করে চিৎকার করে যে কেন আপনি মিড ডে মিলের দাম, মানে মিড ডে মিলের খরচা না বাড়িয়ে, বাচ্চাদের পড়াশোনার জন্য খরচা না বাড়িয়ে আপনি কেন ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন, যে ক্লাবগুলো কোটি টাকার পুজো করে, যাদের চেতলা অগ্রগামী থেকে শুরু করে অন্য যে বড় বড় তৃণমূল নেতারা ক্লাবগুলো চালান, সেখানে কোটি টাকার পুজো হয়, স্পন্সর দিয়ে পুজো হয়। কেন ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে পুজো হবে তুমি বলতে পারো? কেন মানে মিড ডে মিলের খরচা বাড়বে না? এবং আমি তোমায় বলছি, আমাদের তো চিৎকার করে বলতে ইচ্ছে করে যে বাংলা 15 বছর শাসন করবার পরে আপনি মানে স্কোর কার্ড রাখুন, আপনি বলুন যে এত সংখ্যক মানুষের চাকরি দিয়েছি, আপনি বলুন যে রাজ্যের আইন শৃঙ্খলা অবস্থা কি। আমরা তো প্রশ্ন তুলতে চাই, কেন দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে, জীবনের সর্বস্তরে মানে দুর্নীতি। কিন্তু আমাদের এই প্রশ্নগুলো কিন্তু করার সুযোগ নেই, কারণ তৃণমূল কংগ্রেস বাংলা বাঙালির যে রাজনীতিতে আমাদেরকে প্রবাহিত করছে, তার বাইরে আমাদের চলার কোনো রাস্তা নেই। এবং আমি তোমায় বলছি, ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে আগামী কয়েক মাস তুমি লক্ষ্য করবে নানা ধরনের ন্যারেটিভ কিন্তু গড়ে উঠবে। এবং অনেক, তুমি ইতিমধ্যেই বাংলা বাঙালির রাজনীতি যতটুকু এগিয়েছে তাতেই তুমি দেখেছো একের পর এক ভুয়ো ভোটার, এবং সেই ভুয়ো ভোটার মানে ভুয়ো ভিডিও, সেই ভিডিওগুলো নিয়ে আমরা তরজা শুরু করেছি। ভুয়ো ভিডিও ছাড়ে তো ও আরেকটা ভিডিও ভুয়ো ছাড়ে। আমার আশঙ্কা যে নির্বাচন পর্যন্ত একেবারে এই ভোটার তালিকা, নিবিড় ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে বিএলওদের মধ্যে একেবারে রাজনৈতিক তরজা হবে। মানে রাজনীতিটা এমনভাবে নামবে যে লোয়ার লেভেলের অফিসাররা পর্যন্ত প্রভাবিত হবেন। তাতে দেখবে তুমি
তৃণমূল কংগ্রেস প্রভাবিত বিএলওরা বহু জায়গায় নাম সচেতনভাবে মানে না রেখে তৃণমূল কংগ্রেসকে সেই অভিযোগগুলো তুলবার সুযোগ করে দিবে, বা মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করবে যে অমুকের নাম নেই কেন, অমুক জায়গায় নাম নেই কেন, এই বলে মানে সচেতনভাবে কিন্তু আমি তোমায় বলছি বহু জায়গায় নাম কাটা হবে। আবার উল্টো দিকটা হতে পারে যে বিজেপির প্রভাবিত বিএলওরাও তারাও কিছু কিছু নাম কিছু জায়গায় কেটে দিয়ে বলবে ওই হিন্দুদের নাম নেই, এরা বলবে আমাদের মুসলিমদের নাম নেই, ফলে রাস্তার মধ্যে হিন্দু মুসলিমের রাজনীতি তুমি দিনের শেষে দেখতে পারবে। কিন্তু মূল যে ইস্যুগুলো আমাদেরকে ভাবায় যে কেন পশ্চিমবাংলাতে 8,200 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেল, কেন পশ্চিমবাংলাতে দিনের পর দিন বাইরের থেকে রাজ্যের বিভিন্ন রাজ্য থেকে বিদেশ থেকে এসে এখানে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি কলেজে যারা ভর্তি হতো আজকে তারা যায় না, পশ্চিমবাংলাতে একেবারে ব্রেন ড্রেন হচ্ছে শুরুর থেকেই, অর্থাৎ দেখা যাচ্ছে মাধ্যমিকের পর থেকেই চলে যাচ্ছে ভিন্ন রাজ্যে ভিন্ন দেশে, এবং পশ্চিমবাংলা স্কুল কলেজগুলো কার্যত মানে বলা যায় যে মানে মেধাশূন্য। এবং সবচেয়ে বড় কথা হলো যে মধ্যবিত্তের মূল্যবোধের উপর ভিত্তি করে পশ্চিমবাংলা চলতো, সেই মধ্যবিত্ত এ সমাজ কার্যত এখন রাজনীতি থেকে তার কোনো প্রভাব নেই। এক ধরনের লুম্পেন পলিটিক্স পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা হয়েছে, লুম্পেন কালচার প্রতিষ্ঠা হয়েছে। দেখা যাচ্ছে দল এক ইঞ্চি দেখা যাচ্ছে বিরোধী পক্ষ থেকে শাসক পক্ষ, এবং তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। তারা এখন শুরু করে দিয়েছে যে বিধানসভা ভোট। আপনারা প্রথম পর্ব দেখে দিচ্ছিলেন, আর আজ তার দ্বিতীয় পর্ব। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা রাহুল চক্রবর্তী, আমার সঙ্গে রয়েছেন সিপিএম নেতা প্রতিকুর রহমান, আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। এই মুহূর্তে দাঁড়িয়ে কোন দল কোথায় দাঁড়িয়ে 26-এর প্রস্তুতিতে আদেও কি ম্যানেজ করতে পারবে শেষ মুহূর্তে, কারা শেষ হাসি হাসবে সেটাই দেখার। কিন্তু প্রস্তুতিতে কিন্তু এই মুহূর্তে তুঙ্গে কোনো রাজনৈতিক দল 1 ইঞ্চি ময়দান ছাড়তে রাজি নয়। আমার সঙ্গে রয়েছেন রাহুল চক্রবর্তী। রাহুল দা, এই মুহূর্তে আপনারা দেখা যাচ্ছে যেভাবে মুখ্যমন্ত্রী 21শে জুলাই বললেন যে বাংলা বাঙালির ইস্যু নিয়ে আপনাদের যতদিন নির্বাচন না হচ্ছে ততদিন আন্দোলন চলবে, মানে তার মানে আপনাদের ইস্যু বাংলা বাঙালির ইস্যু। দেখো, যেমন একটা দল এসে আছে এমন একটা দল বাংলায় ক্ষমতায় আসতে চাইছে যারা আমরা মনে করি অন্তত বাংলা বিদ্বেষী বা বাঙালি বিদ্বেষী। আজকে যদি তাই না হতো, তুমি দেখো আজকে উড়িষ্যাতে প্রায় 450 শ্রমিক যারা বাঙালি বলে পরিচিত, তাদের মধ্যে 370কে ছাড়া হলো কবে? কলকাতা হাইকোর্টের অর্ডারের পরে। হরিয়ানা বলো, রাজস্থান বলো, মহারাষ্ট্র বলো, যেদিকে তাকে দেবে সেদিকে বাংলার বিরুদ্ধে উঠতেছে। তো বাঙালির বিরুদ্ধে বেশি চর্চা করা হচ্ছে, শুধু বাংলা ভাষায় কথা বলে, শুধু বাঙালি বাংলার মানুষ বলে একদম টার্গেট করা হচ্ছে যারা বাঙালি বা বাংলা ভাষায় কথা বলে, তাদের ধর্ম দেখে, তাদের জাত দেখে একদম সুপরিকল্পিত টার্গেট করে তাদের রাখা হচ্ছে। কেন? আমি বলছি এটা খালি কিন্তু পলিটিক্যাল ইস্যু নয়। আজকে যারা এখানে বসে তবে কিন্তু সবাই বাঙালি। আমিও বাঙালি, প্রতিকূলও বাঙালি, শঙ্কুও বাঙালি, বিশ্বনাথও বাঙালি, তুমিও বাঙালি। বাংলা ভাষায় কথা বললে কেন অত্যাচারী হতে হবে? আজকে দাঁড়িয়ে ভারতবর্ষ যদি দেশ হয়, আমাদের ভারতবর্ষ যদি আমরা কনসেপ্ট করি আমাদের একটা দেশ একটাই জায়গা, সেখানে জানি যে কোনো মানুষ যে কোনো জায়গায় যেতে পারে। এদিকে পরিযায়ী শ্রমিকের কথা বলছে, পরিযায়ী কথা নিয়েও আমার আপত্তি আছে। আজকে ভারতবর্ষের জীবিকার জন্য যদি অন্যদিকে অন্য জায়গায় যায়, সে কি বিদেশ যাচ্ছে? না তার ভিসা লাগবে, না তার পাসপোর্ট লাগবে। আমার দেশে আমি যে কোনো জায়গায় কাজ করতে পারি। বাংলায় সেটা নিশ্চয়ই ভেবে রাখা উচিত, এখান দিয়ে কেন যাচ্ছে সেটা অন্য ইস্যু। কিন্তু শুধুমাত্র বাঙালি বা বাঙালি হওয়ার পরাতে যদি তাদের বেছে বেছে টার্গেট করা হয়, সেটা কিসের পরিচয়? বেছে বেছে টার্গেট করলে কিন্তু শঙ্কুদা আপত্তি। আমি বলছি বেছে বেছে সত্যি টার্গেট কেন করা হবে? আপনারা বাংলা বাঙালির ইস্যু কিন্তু এই মুহূর্তে রেডি, বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, আপনাদের শুধু শুভেন্দু অধিকারী ছাড়া কিন্তু কাউকে দেখা যাচ্ছে না মাঠে ময়দানে। তাহলে বিজেপি কি এখন থেকে হাত গুটিয়ে নিচ্ছে? বাংলা বাঙালির ইস্যু আপনারা কি প্রমাণ রাখতে পারছেন? সত্যিই কি বাংলায় কথা বললে আক্রমণ হচ্ছে? কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস আজকে এই জায়গাটা তৈরি করে দিয়েছে সরকার তৈরির মাধ্যমে, যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি সারা ভারতবর্ষে এনারা চালান করছেন। এটা হচ্ছে এনাদের ডিস্ট্রিবিউশন সেন্টার, এটা হচ্ছে গোডাউন বানিয়েছে, এখান থেকে নিয়ে আসছেন, নিয়ে গোটা দেশে ছড়াচ্ছেন। আর বাংলায় বলছেন মানে ব্যাপারটা না, এরা দেশের শত্রু, তাদেরকে এরা এনকারেজ করছেন। এদের অ্যাপ্রোচটা দেশের পুরো সরাসরি দেশ বিরোধিতা সামিল। এ ব্যান করে দেওয়া উচিত তৃণমূল কংগ্রেসকে। আপনাকে অনেক ছোট্ট উদাহরণ দিয়ে, যে আজকে এত লাফালাফি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করছেন কেন? লাস্ট লোকসভা নির্বাচনে আমরা জিতেছিলাম টোটাল 91টা সিট ভোট সাধারণভাবে। এই যে জিতেছিলাম,
এইটার কারণ ছিল, আপনি লক্ষ্য করে দেখবেন যে তাতে কাউন্টিং এ চুরি করেছে, আমাদের উপর অত্যাচার হয়েছে, আমাদের মারধর করেছে, কিন্তু তারপরে আমরা খতিয়ে দেখলাম যে আমরা হেরে যাচ্ছি কেন। দেখতে গিয়ে দেখলাম ধরুন মুর্শিদাবাদ, সেখানে একটা বুথে 36 জন হচ্ছে মৃত ভোটার আছে। সারা ভারত পশ্চিমবঙ্গতে আমরা সার্ভে করে দেখেছি প্রায় 1 কোটির উপরে হচ্ছে 5 প্রকৃতির জালি ভোটার আছে। 1 বাংলাদেশ অনুপ্রবেশকারী, 2 রোহিঙ্গা, 2 রোহিঙ্গা, 3 নম্বর হচ্ছে সরাসরি দেখবেন একজনের 4 জায়গায় নাম আছে, 5 মৃত ভোটার। এইসব জালি ভোটারের উপর ভিত্তি করে এরা প্রায় 80টা সিট জিতেছেন। 80টা, যদি ওই সিট এনারা হেরে যান, সেই ভোট যদি বাদ যায়, তাহলে ভারতীয় জনতা পার্টি 170-80টাতে এমনিতেই ক্ষমতায় চলে আসে। আশা দেখছেন শঙ্করদেব পণ্ডা। আমি আবার বলতে দেবো, আমি আবার সবাই 2 মিনিট বলে নি। লাস্ট পয়েন্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বাঙালি, শুনুন না, এদের রবীন্দ্রনাথের ছবি মুখে, আর মুখে হচ্ছে কেষ্টর বাঙালি অস্মিতা। আমার বক্তব্য হচ্ছে বাঙালি অস্মিতাকে সামনে রেখে অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদীদের এন্টারটেইন করা যাবে। এটা দেখতে পাচ্ছ তো, এটা কাট টুইট। এত বড় এরা মিথ্যাবাদী, এত বড় বিচারিতা। হরদীপ সিং পুরী, কে কেন্দ্রীয় সরকার আবাসন মন্ত্রী, তিনি কি লিখছেন? তিনি লিখছেন, ইন্ডিয়া হ্যাজ অলওয়েজ ওয়েলকাম দোজ হু হ্যাভ ফট রিফিউজ ইন দ্য কান্ট্রি। এ ল্যান্ড ব্যাক ডিসিশন অফ রোহিঙ্গা will be shifted to EWS flats at Bakawala area in Delhi. They will be provided basic amenities, UNHCR IDs and round the clock of Delhi. বিচারিতা এদের। হরদীপ সিং পুরী আমার মন্ত্রী নয়, তোমার মন্ত্রী নয়। আপনাকে একটা জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে বাঙালির ইস্যুতে এখনই আমি জাস্ট 1 লাইন শুরু করেছিলাম, মানে 2 মিনিট করে বলতে দিয়েছি, তার মধ্যে এরা কতটা দূর আমি এগিয়ে নিয়ে যেতে পারবো আমি জানি না। এই মুহূর্তেই শুরু হয়ে গেছে। বলছি বাঙালির ইস্যুতে বিজেপি আছে, তৃণমূল আছে, কাউন্টার পর এখনই আমি 2 মিনিটের মধ্যে দেখতে পেলাম। আমি সিপিএম কে কেন দেখতে পাচ্ছি না? রোজিনা, আমার প্রশ্ন হচ্ছে, তুমি বলো যে 26-এর নির্বাচন নিয়ে প্রস্তুতি কেমন, তোমার প্রশ্ন ছিল এটা। সেখানে রাহুল দা বাঙালি বললো, বিজেপি কত বড় ভারতীয় সেটা প্রমাণ করার চেষ্টা করলো শঙ্কুদা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে নির্বাচনে বেসিক যে প্রশ্নগুলো, শঙ্কুদা এখন বলতে পারে হিন্দি হিন্দু হিন্দুস্তান, মুসলিম যা পাকিস্তান, এই স্লোগান দিতে পারে, বিজেপি পূর্ণ স্লোগান। কিন্তু স্বাস্থ্য, শিক্ষা, অন্ন, বস্ত্র, কর্মসংস্থান কেন রাজনীতির ইস্যু হবে না? তৃণমূল বলতে পারে আমি বাংলা ও বাঙালি, তৃণমূল বড় করে বলতে পারে, কিন্তু আমি বাংলা ও বাঙালিকে সামনে রেখে পিছনে চুরি ও দুর্নীতিকে হাতিয়ার করে শুধু বাঙালি সেন্টিমেন্ট দিয়ে নির্বাচন লড়বো? পশ্চিমবঙ্গের ইস্যুতে গোটা ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপটে মানুষের যে স্বাভাবিক চাহিদাগুলো, সেগুলো রাজনীতির ময়দানে আসবে না? কর্মসংস্থান নিয়ে আলোচনা হবে না? স্বাস্থ্য, শিক্ষা নিয়ে আলোচনা হবে না? এগুলো চলে যাক, শুধুমাত্র ধর্ম, জাতিসত্তা এই নিয়ে লড়াই করবো আমরা? এর উত্তর তো বিজেপির কাছে নেই, কারণ এর উত্তর তৃণমূলের কাছেও নেই, এর উত্তর শঙ্কুদা, এর উত্তর তোমার কাছেও নেই। তুমি একটা কথা বললে না, তুমি একটা কথা বললে না যে মুখে একরকম মনে একরকম, তোমরা সামনে ইন্ডিয়ান রাখছো আর মনের মধ্যে নাথুরাম ঘটছে রাখছো। স্যার আপনি এখনই শুরু হয়ে গেছে, কিন্তু স্যার 2 মিনিট শুরু করেছি, তার মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। স্যার কি দেখতে পাচ্ছেন, এই যে দলের প্রতিনিধিরা এই মুহূর্তে বসেছে, আমি বলছি কি এই যে 2 মিনিট করে শুনলেন, তোমার প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্বের মধ্যে রাজ্য রাজনীতি একটা ইউটার্ন নিয়েছে। বিশেষ করে আমি বলবো যে বাংলা ভাষার আন্দোলন সামনে রেখে তৃণমূল কংগ্রেস যেভাবে নেমেছে, তৃণমূল কংগ্রেস কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করেছে। দেখো, তৃণমূল কংগ্রেসের এই বাঙালিকে নিয়ে আন্দোলনের আগে তৃণমূলের বিরুদ্ধে কি অভিযোগ ছিল, মানে কলেজ বিশ্ববিদ্যালয়ে যেভাবে অনাচার চলছিল সেই ইস্যু ছিল, 26,000 শিক্ষকদের চাকরি চলে যাওয়া ইস্যু ছিল। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কি অভিযোগ ছিল, যে মানে গোষ্ঠীদ্বন্দ্বে একের পর এক মানে নেতার মৃত্যু ঘটছে, এবং সব মিলে চাকরি নেই, মানুষের একটা হাহাকার অবস্থা, ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই, এরকম একটা ন্যারেটিভ চলছিল। কিন্তু আমরা টেলিভিশনে নিয়মিত যেহেতু কন্ট্রিবিউটার, হ্যাঁ, এটাকে কিন্তু একদম ইউটার্ন তৃণমূল কংগ্রেস নিতে পেরেছে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন যে প্রতি শনি রবিবার করে বাংলা ভাষাকে সামনে রেখে আন্দোলন করা হবে, বাইরের রাজ্যে কেন বাঙালিরা নির্যাতিত হচ্ছে, এবং শনি রবিবার প্রতিদিন মানে প্রত্যেক এলাকায় করা হবে এবং কাউন্টিং পর্যন্ত। এইবার তৃণমূল কংগ্রেস ন্যারেটিভটা তৈরি করলো। এই ন্যারেটিভকে উত্তর দিতে হচ্ছে
বিজেপির এবং একই সাথে সিপিআইএম দলের যতটুকু। এইবার যে প্রশ্নটা হচ্ছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে নিয়ে প্রশ্ন তুলছিলাম আমরা এখন প্রশ্ন তুলছি কি, কেন ভিন্ন রাজ্যে বাঙালি আক্রান্ত? এইবার বিজেপি যেটা চাইছে, যে এই অনুপ্রবেশকে সামনে রেখে এটাকে কাউন্টার করতে, যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকে উৎসাহিত করেছেন, অনুপ্রবেশকারীদেরকে লালন পালন করছেন, ভুয়ো রেশন কার্ড থেকে শুরু করে আই কার্ড দিয়ে এদেরকে বাংলাদেশ থেকে এনে ভারতবর্ষের সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল যেভাবে গ্রামগঞ্জে সর্বত্র মিটিং মিছিল করে মানুষকে জাগ্রত করছে, বিজেপি কি সেই গ্রাসরুট লেভেলের পলিটিক্স করছে? বিজেপির যেটা হচ্ছে, শুভেন্দু অধিকারী একমাত্র কাউন্টারটা দিচ্ছে। দল বিজেপি কোথায়? কোথায় সেন্ট্রাল লিডারশিপ? কোথায় রাজ্যের নেতৃত্ব? শুভেন্দু অধিকারী বাদ দিয়ে, মাইনাস শুভেন্দু অধিকারী, বাঙালি যে ইস্যু মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন, প্রতিদিন প্রচার চালাচ্ছেন, তার বিরুদ্ধে কাউন্টার যে প্রচার, সেটা গ্রাসরুট লেভেলে বিজেপি কোথায় বিজেপির মন্ডলের মিটিং, কোথায় বিজেপির জেলা স্তরের মিটিং? ফলে দিনের শেষে কিন্তু আমি তোমায় বলছি, প্রচারে কিন্তু এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস বহু যোজন। এটা কিন্তু আমি তোমাকে পরিষ্কার এই দ্বিতীয় পর্বের প্রথম রাউন্ডে আমি বললাম। একদম, আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুলদার কাছে আমার একটা প্রশ্ন, রাহুলদা আপনাদের কাছে সঠিক প্রমাণ আছে কোথায় কোথায় আক্রান্ত হচ্ছে, সত্যি আদৌ আক্রান্ত হচ্ছে কিনা এইরকম সঠিক এভিডেন্স আপনারা সামনে আনতে পেরেছেন? মুখ্যমন্ত্রীর একটা টুইট এসেছিল, তারপর দেখা গেল তৃণমূল ভবন থেকে প্রেস কনফারেন্স। আপনাদের কাছে সঠিক এভিডেন্স কি আছে? সত্যি বাংলা বললেই কি আক্রান্ত হতে হচ্ছে? মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনোনি? হেমন্ত বিশ্ব শর্মা কি বলেছেন তুমি শোনোনি? যেখানে হেমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট বাঙালি বিদ্বেষী কথা বলছেন, বাংলা ভাষার বিরুদ্ধে কথা বলছেন। আমি বলি শেষ করে নি, হেমন্ত বিশ্ব শর্মার কথাটা তুমি শোনো, পুরো নোটটা দেখো, বার করো। আজকে দাঁড়িয়ে একটা প্রমাণ হয়ে যায়, যারা এই আসাম যেখান থেকে এনআরসি চিঠি ধরে দেওয়া হচ্ছে কাকে? উত্তম ব্রজবংশীকে। কে সে আসামে কোনোদিন যায়নি, এনআরসি চিঠি থেকে ধরে দেওয়া হয়েছে। এবং কোন আসাম? এই আসামের শিলচরে, যেখানে মানুষ ভাষার শহীদ হয়েছিল, এই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল। এখানে ধর্ম বড় কথা নয়, কে বাঙালি কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান নয়, আমরা সবাই বাঙালি। সুতরাং বাংলা অস্মিতা, এই বিজেপি বাংলা ভাষা বোঝে না, এই বিজেপি বাঙালি বোঝে না। এখনো বিচার পায়নি কেন শঙ্কুদা? এনআইএ তো বিচারের প্রক্রিয়াতে ছিল, এখনো বিচার পায়নি কেন? রাষ্ট্রপতির কাছে নিয়ে গিয়েছিল। আচ্ছা, এবার আমি একটা বিষয় বলি। প্রথম কথা হচ্ছে, আমি বিশ্বনাথ দাকে একটু কন্ট্রাডিক্ট করব। প্রথম কথা, কারণ আমার মনে হয় না ভারতীয় জনতা পার্টির যে মন্ডল স্তর বা অন্যান্য স্তরে বৈঠক হচ্ছে সেটা খবরে আসছে না, কারণ এটা ট্রেন্ড থাকে বিরোধী দলের। রাস্তায় কোথায়? আমি এটা শেষ করবো। রাস্তায় যথেষ্ট দেখা যাচ্ছে বলেই তো উনি বারবার বিরোধী দল তাকে কোট করছে। এক সেকেন্ড, বিরোধী দলটাই তো মুখ। বিরোধী দলের নেতা কিন্তু বারবার বলেন যে দল বুঝবে। আমি তো বিরোধী দল এলো দল বুঝবে, দল কোথায়? দল জেলা স্তরের মিটিং কোথায়? মিছিল কোথায়? আন্দোলন দেখে দিলাম হরদীপ সিং পুরী যে ভারতবর্ষ আবাসন মন্ত্রী, সে রোহিঙ্গাদের ফ্ল্যাট নিয়ে দিল্লিতে জামে আদর করে রাখছে, আর এখানে বড় বড় কথা বলছে। শুনুন, এরা দেশদ্রোহী, এদের ব্যান করে দেওয়া উচিত। বিজেপি হচ্ছে একবারে, প্রথম কথা ট্রাম্পের কথায় যে উঠে বসে, ট্রাম্প যে বলে ট্রাম্পের কথায় উঠে বসে, সে বড় বড় কথা বলছে। ট্রাম্প বলছে বন্ধ করো যুদ্ধ বন্ধ, ট্রাম্প বলছে বন্ধ করো সব বন্ধ। যে জায়গায় দাঁড়িয়ে, ভাই তোমাদের বসকে মোদি না ট্রাম্প? তোমাদের দলের নেতাকে মোদি না ট্রাম্প? এইভাবেই গুলিয়ে দেওয়ার চেষ্টা হবে, এইভাবেই চাকরির ইস্যু, শিক্ষার ইস্যু, কর্মসংস্থানের ইস্যু, রাস্তার ইস্যু, মানুষের দৈনন্দিন জীবনের ইস্যু, এইভাবে ঘেঁটে দেওয়ার চেষ্টা করা হবে। বিজেপি তৃণমূল ধর্ম জাতি নিয়ে রাজনীতি করবে, মানুষের দৈনিক চাহিদা দূর হয়ে যাবে। শঙ্কুদা চিৎকার করতে পারে, কিন্তু গরুর দুধে সোনা পাওয়া যাবে না। শঙ্কুদা চিৎকার করলেও কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে। করতে পারবে না, তুমি চিৎকার করতে পারো। দলনেতা কত বড়, মানে একজন দলনেতা ধৃষ্টতা দেখো। সে বলছে মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ছুড়ে ফেলে দেবো। বলে কি করে? তোমার দলের সম্পদ ছিল, শঙ্কুদাও তোমার দলের সম্পদ ছিল, তোমার দলের সম্পদ ছিল, তোমার দলের সম্পদ ছিল।
সবাইকে আগে বলো তো তোমাকে টিকিট দিতে হবে দল টিকিট দেয় না বড় কথা আমি বলছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুল আমি বলছি এই মুহূর্তে 26-এর লড়াই টিকিট নিয়ে এখনই শুরু হয়ে গেছে। 26 না আমি আপনি আমাকে দেখো এই মমতা ব্যানার্জি করেননি এই বিতর্কটাতে আমাদের পজিশনটা একদম পরিষ্কার। আমরা যেমন চাইছি না সারা ভারতবর্ষে কোথাও একজন বাংলা ভাষাভাষী মানুষ পুলিশের দ্বারা অপদস্থ হোক, যদি প্রকৃত ভারতীয় হোক, অত্যাচারিত প্রকৃত। আবার একইভাবে পশ্চিমবাংলায় বছরকে বছর অনুপ্রবেশ চলবে, ভোট ব্যাংক করবে, মানে এইটাও কিন্তু আমরা তীব্র বিরোধী। আমরা কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার। জাতীয় নিরাপত্তার প্রশ্ন দেখো এখন গুরুত্বপূর্ণ, বিশেষ করে অপারেশন সিঁদুরের পরে। আমি মনে করি ইউনূস সরকার বাংলাদেশে আসার পরে এই 7 সিস্টার খুব ইম্পর্টেন্ট, মানে শিলিগুড়ি চেকেন খুব গুরুত্বপূর্ণ। এইরকম একটা অবস্থাতে ন্যাশনাল সিকিউরিটির সাথে কোনো কম্প্রোমাইজ করার যায় না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এইখানে পজিশনিংটা কিন্তু আমাদের ডাউটফুল। একই সাথে এই অনুপ্রবেশকারীদের শনাক্ত করবার যেমন দরকার আছে, কিন্তু শনাক্ত করতে গিয়ে যদি কোনো ভারতীয় যদি আঘাতপ্রাপ্ত হয় বা তাদেরকে যদি হ্যারাস করে কোনো পুলিশ, সেটা হরিয়ানা পুলিশ হতে পারে, মহারাষ্ট্র পুলিশ হতে পারে, তামিলনাড়ু পুলিশ হতে পারে, পাঞ্জাবের পুলিশ হতে পারে, সেটা সমান নিন্দনীয়। রাহুল দা, বাবা মা তৈরি হয়ে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে অনুপ্রবেশ যদি তাই হয়, আজকে দাঁড়িয়ে বাংলায় টোটাল 2200 কিলোমিটার ধরো বর্ডার, তার মধ্যে নদীপথ আছে। আজকে ত্রিপুরা তো বিজেপি শাসিত রাজ্য, সেখানে অনুপ্রবেশ হচ্ছে কি করে? আর অনুপ্রবেশ দেখার দায়িত্ব কার? তার নাম বিএসএফ। সে তো পশ্চিমবঙ্গ সরকার লাঠি নিয়ে বাংলায় দাঁড়িয়ে থাকবে না। আর যদি অনুপ্রবেশই হয়, কাশ্মীরে ঢুকে অনুপ্রবেশকারীরা কি করে মেরে চলে যাচ্ছে? কোথায় ছিল তখন কেন্দ্র সরকার? আমার একজন বেসিক প্রশ্ন, তৃণমূল ভোট চুরি করবার জন্য বুথে প্রতি বুথে 30টা 40টা ভুয়ো ভোটার, মৃত ভোটার, পরিচয়হীন ভোটার রেখেছে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। বিজেপি সে নিয়ে কোনো সন্দেহ নেই। তৃণমূল ভোটে আমি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ক্যান্ডিডেট ছিলাম, ভুয়ো ভোটারে ভরসা না পেয়েও জোর করে ছাপ্পা মেরে জিততে হয়েছে ভোটে অভিষেক ব্যানার্জিকে। সেটা প্রশ্ন, আমার প্রশ্ন অন্য জায়গায়। কিন্তু বিজেপি যেভাবে বাংলা ভাষার উপর আক্রমণ করার চেষ্টা করছে, ধরো শ্রীলঙ্কা থেকে সিঙ্গলি আর তামিলে কথা বলে, তাহলে যে লোক তামিলে কথা বলে সে শ্রীলঙ্কান। রাম বামের জোট বলে কি হবে? আজকে প্রতিকূলরা 34 বছর ধরে বাংলা কথা 12টা বাজিয়ে দিয়েছে। আজকে এই তো এখানে পরিষ্কার, একজন আগে তৃণমূল ছিল, সবগুলা এখানে বসে তর্ক করতে হবে বিজেপিতে গেছে। কি সেটিং বোঝা যাচ্ছে, মানে সরকারও আমার, বিরোধীও আমার। সরকার একটা হচ্ছে, এটা হচ্ছে সরকারি তৃণমূল, হচ্ছে বিরোধী। প্রার্থী আমাদের সাথে বসে আছে, সে ভালো বলতে পারবে। আমি বলছি কালকে শুভেন্দু অধিকারী বলেছে আমি লড়াই করেছি, আমার কোনো গ্লানি নেই, আমার বরঞ্চ গর্ব আছে, ছাপ্পা মেরে জিতেছে ভোটে। দেখুন, ডায়মন্ড হারবারের ম্যাটার অলরেডি কোর্টে পেন্ডিং। আমরা অলরেডি মামলা করেছি বিষয়টা নিয়ে। 7 লক্ষ ভোটে একজন জিতছেন, অ্যাকচুয়ালি 50,000-এর বেশি ওখানে ওনার হচ্ছে ব্যালেন্স থাকাই উচিত। 7 লক্ষ ভোটে কত ভোটে জিতেছে মহাবীর স্যার? কত ভোটে জিতেছে? 12 লক্ষ ভোটে জিতেছে। শুনুন না, জাহাঙ্গীর খান বলে ওদের একটা নেতা আছে গলতাতে। আমার প্রশ্ন ওনার কাছে, তমনাস ঘোষ ওদের ট্রেজারার ছিল, কেন মারা গেছেন? কি কারণে মারা গেছেন? উত্তর দিন। আমার মুখ খোলাবেন না। জাহাঙ্গীর তৃণমূলের আর একটা শাহজাহান খান, কিন্তু শাহজাহান খান অ্যারেস্ট হতে পারে, জাহাঙ্গীর কেন হচ্ছে না? সিবিআই এদিকে দিয়ে ধরুক না জাহাঙ্গীরকে, সরকার তো করবে না। মধ্যপ্রদেশের ইন্দোরে দাঁড়িয়ে তোমাদের সাংসদ 9.5 লক্ষ ভোটে জিতেছে। এরপরে যদি তৃণমূল তোমাকে টিকিট দেয়, আমি ওই জলে ডুবে মরবো। তুমি যে বিজেপির ভাগ করেছো, কি উত্তর পাবে না। আপনাকে মনে রাখতে হবে 60,000 শুধু জেলা পরিষদে ডিফারেন্সেস। ওখানে একটা এসিজেড আছে, সেখান থেকে ও করে কি? ওই জাহাঙ্গীর বলে ছেলেটা মধ্যপ্রদেশে, আসামে দেখো, ডায়মন্ড হারবারের নির্বাচন কিভাবে হয়েছে আমরা জানি। আমার পাশেই মানে আমি ব্যক্তিগতভাবে এটা অ্যাসেস করেছি, সেটা হলো যে প্রচার পর্বে বিরোধীরা প্রচার করতে পারেনি,
যখন মানে ইভিএম কমিশনিং হয়েছে, ইভিএম কমিশনের বিরোধীদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে। মানে ইভিএম কমিশনিং মানে বোঝো তো, ইভিএমটা ঠিক মতন চলছে কিনা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে, সেখানে বিভিন্ন প্রার্থীর এজেন্টরা থাকে, সেইখানে থাকতে দেয়নি। ভাইপোকে জেতাতে হবে, এমন ক্যান্ডিডেটটাও ভাইপোকে জেতাতে হবে। নির্বাচন আমার কোনো দুঃখের কষ্ট, এত অভিমান, এত কষ্ট, নিশ্চিত পরাজয় জায়গা সিপিএম ঠেলে দিয়েছে ওকে। এমন কর্মী বেচারা জানে যে ওখানে অবশ্যম্ভাবী হার, বিজেপি তো প্রার্থী দিতে পারলো না, বিজেপি ভাবছে কাকে প্রার্থী দেবো, কোনো ভেবে পাচ্ছে ওখানে আমি তোমায় বলছি যে আলোচনাটা তুমি শুরু করেছিলে, একটা তো বাংলা বাঙালির প্রশ্নটা আছে। আমি যেখানে বলছি যে প্রচারের দিক থেকে তৃণমূল অনেক যোজনে গিয়ে বিজেপি পর্যায়ে নিয়ে যেতে পারছে না গ্রাসরুট লেভেলে, এটা আমার অ্যাসেসমেন্ট। এইবার দ্বিতীয় একটা ইস্যু মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে লিঙ্ক করে দিচ্ছে, ধরো এসআইআর একটা নর্মাল প্রসেস, যেটা ইতিপূর্বে 14 বার হয়েছে, 1-2 বার না। ভারতবর্ষের সংবিধানের নির্দিষ্ট ধারা এবং জনপ্রতিনিধিত্ব আইন 50-51-তে পরিষ্কার এসআইআর এর কথা বলা আছে। আমরা যে প্রশ্নটা তুলছি সামনে, সেটা হলো যে এসআইআর কে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় আরেক ধরনের বাংলা বাঙালির রাজনীতি করতে চাইছে। তোমাকে বাস্তব পরিস্থিতি বলি, পশ্চিমবাংলাতে ভুয়ো ভোটার দিয়ে ভোট হয়, এটা বাম আমলেও হয়েছে, আবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও একই অভিযোগ, ভুয়ো ভোটার দিয়ে ভোট করানো। আমাদের এখানে যেটা সমস্যা, মানে একটা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে, এই কিছুদিন আগে কালীগঞ্জ উপনির্বাচন হলো, 6000 মৃত ভোটার পাওয়া গেছিল, 6000 শুধু মৃত ভোটার। এইবার 6000 মৃত ভোটার মানে কি, 6000 ইন্টু 294টা বিধানসভা কেন্দ্র, মানে 17 লক্ষ শুধুমাত্র মৃত ভোটার আছে। এটা এভারেজ হতে পারে, বেশি হতে পারে। এবং পশ্চিমবাংলাতে মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে ডবল এন্ট্রি, মানে একজনের নাম একাধিক জায়গায় আছে, এরকম অন্তত ওকে 20-22 লাখ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন খুব ভালো করে মৃত ভোটার মানে তারপরে এক ব্যক্তির একাধিক নামের বাইরেও স্থায়ীভাবে এই রাজ্য থেকে চলে গেছে বিদেশে বা অন্য কোথাও, এরকম ভোটারের নাম রয়ে গেছে বছরকে বছর। সব মিলে পশ্চিমবাংলাতে কিন্তু আমি বলছি 75 লাখের নিচে, 75 লাখের উপরেই কিন্তু এই ভুয়ো ভোটারটা আছে। বিশ্বনাথের কথাই বলছি, আমি বিশ্বনাথের কথাই বলছি। বিহারে যে সাম্প্রদায়িক যে কিছুদিন আগে যে ভোটার লিস্ট হয়েছিল, তাতে 25 লক্ষ মৃত ব্যক্তির নাম বাদ গেছে। এখন ওরা বলছে যে 22 লক্ষ মৃত ব্যক্তির নাম বাদ গেছে। কি অদ্ভুত কন্ট্রাডিক্টরি। আজ অব্দি বিহারে যে নতুন সংশোধনী লিস্ট কেন্দ্রীয় সরকার করেছে নির্বাচন কমিশন, তাতে 18 বছরের কোনো নামই নেই পুরো লিস্টে। তো না, আমি বলছি তো এইসব হচ্ছে ওই ভিডিওর মতো যেগুলো মাঝে মাঝে ওদের টুইট থেকে ওদের জানা উচিত যে বিএলও মহারাষ্ট্রে গত নির্বাচনে 40 লক্ষ ভোটার বেড়েছে। কি করে জিজ্ঞেস করে বেড়েছে? কি করে বাড়লো? 40 লক্ষ ভোটার কি করে? সুতরাং এটা না, আমি তোমাকে খুব পরিষ্কার বলছি, আমি শেষ করতে পারলাম না। সেটা হলো আমাদের যেটা আমরা নাগরিক জায়গা থেকে যেটা বলতে চাই, যে একেবারে 100% বিশুদ্ধ ভোটার তালিকা চাই। ইলেকশন কমিশন বারবার শুধুমাত্র আমাদেরকে খোয়াব দেখায়, মানে স্বপ্ন দেখায়, কিন্তু কার্যকারী করতে পারে না। আমরা পরিষ্কার করে আমরা পরিষ্কার করে বলতে চাই, সেটা হলো যেমন একজন জেনুইন ভোটারের যেমন নাম বাদ দেওয়ার যাবে না, আবার একইভাবে 75 লক্ষর কাছাকাছি, আনুমানিক 75 লক্ষর কাছাকাছি যে ভুয়ো ভোটার পশ্চিমবাংলায় আছে, যেই ভোটটাকে শাসক দল বিকেল 5টার পরে ব্যবহার করে প্রক্সি ভোট হিসাবে, এবং এই প্রক্সি ভোটটা কার্যত 5টা থেকে 8টা, ভোর 5টা থেকে 8টা, আবার বিকেল 5টার পর, এইটা হচ্ছে স্লট। এই স্লটে ওইগুলোকে ভোট দেওয়া হয়। ভাই, বৈধ পরিচয়পত্র, বৈধ নাগরিকত্ব থাকলে ভোটের নাম বাদ দেওয়া যাবে না। যিনি যায় তার এখানে ভয়ঙ্কর কাণ্ড হবে। বাংলাদেশে যে বৈধ পরিচয়পত্র করে দিয়েছে সেইটাই কথা বলছে। শুনলেন ভিডিও, শুনলেন ওদের তৃণমূলের নেত্রী বলছে বাংলাদেশ থেকে যারা এসেছো জাকিরদার কাছে চলে যাও। এত চাল জোচ্চর সরকার, পুলওয়ামাতে কি হয়েছিল উত্তর নেই। সত্যপাল মালিক বললো 300 কোটি টাকা ঘুষ দিতে চেয়েছে আমাকে, তারও কোনো উত্তর নেই। পেহেলগাঁও মেনে চলে গেল, তার কোনো উত্তর নেই। আচ্ছা, শঙ্কুদা, নিশীথ প্রামাণিকের কি ভোটার পত্র তৈরি করেছো? নিশীথ প্রামাণিকের পরিচয়পত্র শিখে তৈরি করেছো? ইন্ডিয়ান নিশীথ পত্র নিশ্চিত করেছেন প্রামাণিকের? মেম্বার ছিল, তোমাদের সঙ্গে ছিল, তখন কোথায় ছিল? ছিল
জীবাশ্ম পরিণত হয়েছে রাজনৈতিকভাবে আমি আমি এত পাগল হয়ে গেছে আমি যে আস্তে আস্তে পাগল হয়ে গেছে। রাহুল বলছি ঠান্ডা জল দাও। বলছে পরিযায়ী শ্রমিক আমি বলছি কাজের জন্য রাহুল দা আমাদেরকে বাইরে যেতে হচ্ছে কেন? কাজের জন্য হ্যাঁ, কাজের জন্য বাইরে যেতে হচ্ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে সব পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরে আসতে। কি করবে রাহুল দা? জব কার্ড দেবে? আমি তো বলছি 800 জন পরিযায়ী শ্রমিক এই বাংলা বাঙালি নিয়ে 800 জনকে পুশব্যাক করানো হয়েছে বাইরে থেকে। না বলছি তোমাকে, এখনো বহু মানুষ যারা বাংলা বাঙালি নিয়ে অত্যাচারিত হচ্ছে বিভিন্ন জায়গায়। তুমি আসাম, হরিয়ানা, রাজস্থান, রাহুল দা এরা বাংলা থেকে কেটে ঘরে বাইরে ফেলে দেওয়া হয়েছে। মহারাষ্ট্র একই জিনিস হচ্ছে, চাঁচলে দাঁড়িয়ে মাছ ছেড়ে চরম অত্যাচার হয়েছে। এই বাংলা বাঙালি করতে গিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর হচ্ছে জানেন, তাকে আঁকা বাঁকা তুলে নিয়ে এসছে। বলছি পরিযায়ী শ্রমিক আমার প্রশ্ন তো এটাই যে এত পরিযায়ী শ্রমিককে যেতে হচ্ছে কেন বাংলা থেকে? বাংলায় নাকি সব আছে তো, বাংলায় নাকি কর্মসংস্থান আছে, বাংলায় নাকি স্বাস্থ্য আছে, শিক্ষা আছে। এখানে কি বাংলা ছেড়ে কেন চলে যাচ্ছে ভিন রাজ্যে? বাংলা ছেড়ে ভিন রাজ্যে কেন? রাহুল দাকে তো বলতে হবে। আর শঙ্কুদা তো চিৎকার করছে, গুজরাট থেকে পরিযায়ী শ্রমিক হয়ে যখন আমেরিকাতে যাচ্ছে তাদের বেরিয়ে পড়ে পাঠানো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, শঙ্কুদা তখন মুখে কুলুপ চেপে বসে আছে। কে মানে তুমি বেআইনি অনুপ্রবেশকে আমি সমর্থন? না আমি বলছি বন্ধু হবে আমাদের না ভেবেছি শোনো, বাংলায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন কর্মসংস্থান এখানে হবে। এখানে দাঁড়িয়ে যারা বাইরে আছেন তারা ব্যাক করে আসো। আমি তো আবার একটা কথা বলছি, আমার কনসেপ্ট যদি তুমি বলো পরিযায়ী শ্রমিকরা বাংলায় কাজ পাচ্ছে এটা নিশ্চয়ই আলোচনার বিষয়, কিন্তু যারা বাইরে গিয়ে কাজ করছে এটি কোথায়? বাইরে বিদেশ নেই, দিল্লি কি বিদেশ নেই? দিল্লিতে জাহির কলোনিতে জল কেটে দেওয়া হয়েছে, আলো কেটে দেওয়া হয়েছে। সব সাংসদরা সেখানে বসেছে, জল আলো সব কেড়ে নেওয়া হয়েছে। শুনুন, কোর্টের নির্দেশে ওখানে যাওয়ার হয়েছে, এরা সব ঢপবাজি ক্যাম্পেইন করছে। কোর্টের নির্দেশ হয়েছে, জানে না পড়াশোনা এইসব লোককে নিয়ে আসেন, দেখে না পড়াশোনা। ঠিক জায়গায় ধরছে। আমি বলছি 26-এর প্রস্তুতি, আমি বলছি এই বাংলা বাঙালির লড়াই কি হবে এই মুহূর্তে দাঁড়িয়ে? কারণ কেন বাংলা বাঙালির লড়াই আর পরিযায়ী শ্রমিক। আমি বলছি রাহুল দা একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পরিযায়ী শ্রমিক কেন আমাদের রাজ্য থেকে যাবে কাজ করতে? আমাদের রাজ্যে কেন কলকারখানার একটাও ফিতে কাটতে আমরা দেখবো না আমাদের মুখ্যমন্ত্রীকে? পশ্চিমবঙ্গের যে জনসংখ্যা এবং তার নিরিখে যদি তুমি কর্মসংস্থান দেখো, 34টা বছর ধরে এই বাংলায় দাঁড়িয়ে প্রতিকূলের দল এই বাংলাকে পুরো বন্ধা জায়গায় পরিণত করেছে। কোনো ইন্ডাস্ট্রি নেই, দেখো তো শিল্প মানে মানুষের আতঙ্ক। তুমি বাটার মালিক বলো, 56,000 কলকারখানা বলো, তুই বাটার মালিককে তুমি যে কোনো জায়গায় দেখবে কর্মসংস্থান নামে আতঙ্ক করে দিয়েছে এই 14 বছরে। আজকে তার রাতারাতি কর্মসংস্থান সেই পরিবেশ ফেরাবে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন বারবার। আমি তোমাকে বলছি বারবার চেষ্টা করছেন, কিন্তু এই যে বারবার বলছো না পরিযায়ী শ্রমিকদের মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান করেছেন আসতেন, আজকে আহ্বান করেছেন বাংলায়। এই বাংলায় থাকলে শোনো, আজকে বেনিফিশিয়ারি আমি বাংলায় দাঁড়িয়ে তুমি ধরো যারা আজকে বিভিন্ন প্রকল্পের মাঝখানে যে সামাজিক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, তুমি কন্যাশ্রী বলো, রূপশ্রী বলো, স্বাস্থ্যসাথী বলো, আমি তোমার বলতে দাও, আজকে মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে, মানুষ যেভাবে বেনিফিটেড হচ্ছে, যারা বেনিফিশিয়ারি তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বাংলা কি করেছে, কর্মসংস্থান শেষ করেছে। হতে পারে বলছি পাড়ায় পাড়ায় 10 লক্ষ টাকা জালিগিরি করবো, হ্যাঁ, আর ডিএর টাকা দেবো না, সেটা হতে পারে। সিপিএম এর সময় আমি সিপিএম এর সময় 10টা শিল্পের নাম বলতে পারবো। তুমি 10টা শিল্পের নাম গত 14 বছরে আমি 10টা আমি বলে দিচ্ছি, গত 14 বছরে 34 বছরের রেকর্ড বেকারত্ব করেছে কোন এই সরকার। আজকে তুমি বলছো তাদের কথা, অর্থনীতি কোথায় নিয়ে গেছে ভারতবর্ষের সঙ্গে? আজকে তারা বলছে বড় বড় কথা, কটা শিল্প নিয়ে আসছে ভারতবর্ষ সরকার? কেন্দ্রের উত্তর চাও না, উত্তর নেই। কর্মসংস্থান শুনুন না, সকালবেলা যেমন যুক্তিসঙ্গত প্রশ্ন করবে তার উত্তর দেবো তো। আমার প্রশ্ন ওনার কাছে, ওনার ভিডিও ডিএম এক সেকেন্ড 2004 সালের মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রসঙ্গ লোকসভায় তুলেছিলেন
সেই উনি 1 মিনিট চুপ করলে আমি কথাটা বলবো। উনি বলেনি, উনি যতটা বলতে চান বলেন, উনি শেষ। থ্যাংক ইউ। আমার বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 2004 সালে যে বক্তব্যটা রেখেছিলেন সেটা হচ্ছে যে বেআইনি অনুপ্রবেশকারী এবং এই ধরনের ভোটারদেরকে পশ্চিম বাংলার লিস্ট থেকে বাদ দিতে হবে এবং কাগজ ছুড়ে মেরেছিলেন। তো হোয়াট আমরা কি এক্সপেক্ট করেছিলাম যে উনি ক্ষমতায় আসবার পর গণতান্ত্রিক প্রক্রিয়া যখন জিতে এলেন 2011-তে, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন, তখন ওনার বেসিক রেসপন্সিবিলিটি কি ছিল? যে এই ভোটার লিস্টটাকে ওনাকে সিকিউর করা, ওনাকে এই সমস্ত জিনিসকে বাদ দেওয়া। উনি তা না করে আজকে কি করেছেন, উনি আরো এটাকে সমৃদ্ধ করেছেন। উনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন আমি ইলেকশন কমিশন ঘেরাও করব। আপনি বুঝবেন যে একজন নির্বাচনের আগেই যদি কান্নাকাটি জুড়ে দেন তাহলে তার নির্বাচনে জেতার কোথায় ভয়? ঠাকুর ঘরে কে না আমি কলা খাইনি। নিত্যানন্দ রায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, ওদের কেন্দ্রীয় শহর চেনে না, ওর নাম জানে না অবশ্যই, সবাই বিজেপি এসছে। নিত্যানন্দ রায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সে বলেছে ভারতবর্ষের সার্বভৌমত্ব একদম ঠিক আছে, কোনো অনুপ্রবেশ নেই, কোনো অনুপ্রবেশ নেই। কে বলছে? স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বলছি শঙ্কুদা, আমি বলছি এই যে টাকা 1 লক্ষ দেবো না 1,10,00,000, আমি বলছি কি হলো? দেখুন, আমার বক্তব্য হচ্ছে পুজো করাবার জন্য উনি 5 লক্ষ করেও দিতে পারতেন, কিন্তু বিষয়টা তা নয়। বিষয় হচ্ছে আমার খুবই খারাপ লেগেছে যে দুর্গাপুজোয় আমাদের পশ্চিমবাংলার সমস্ত ক্লাব তারা তাদের আর্থিক দৈন্যতা থাক, তারা আর্থিক সাহায্য চান, ঠিক আছে, কিন্তু এইভাবে নিলামে দুর্গাপুজোকে তোলার মতো বাজারে যেরকম লোকে বলে এই 50 বাড়াচ্ছি, এই 60 দেবো না 70 দেবো 80 দেবো, আমার হিন্দু হিসেবে খুবই বাঙালি এবং হিন্দু অস্মিতাতে লেগেছে যে এইভাবে দুর্গাপুজোকে। এবং আপনি জানেন না যে কত মামলা কলকাতা হাইকোর্টে পেন্ডিং। প্রতিবার দুর্গাপুজো নিয়ে মামলা করতে হলে আপনাকে হাইকোর্টে যেতে হবে। হ্যাঁ, এবার প্রতিকূলটা দিয়ে আপনার উদ্দেশ্যে সব প্রশ্ন হচ্ছে। দেখো রোজিনা, মানে প্রথম কথা আমি এই আলোচনাটা হচ্ছে, এটা খুব ভালো হচ্ছে। 1,10,00,000 দিচ্ছে কি 20 দিক, সেটা আমার কোনো সমস্যা নেই। আমার প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের মাটিতে যে বেসিক চাহিদা, যেটা বিশ্বনাথ বারবার করে বলছিল, স্কুল বন্ধ আছে, কলেজ বন্ধ আছে, এখনো ভর্তি প্রক্রিয়া শেষ করতে পারেনি, গণতন্ত্র নেই, মহিলাদের নিরাপত্তা নেই, এখানে ইনভেস্টমেন্ট হবে না, এই খাতে টাকাগুলো ব্যবহৃত হবে না। শঙ্কুদা মানে এটা বললো, আমার খুব ভালো লাগলো যে তৃণমূল হিন্দু অস্মিতাতে আমার আঘাত লেগেছে, তৃণমূল যেভাবে ব্র্যান্ডিং করছে। আচ্ছা, যখন শ্রীরামকে যখন বিজেপি ব্র্যান্ডিং করে তখন অস্মিতাতে আঘাত লাগে না? হ্যাঁ, আসলে রাজনীতির মধ্যে শঙ্কুদা আস্তে আস্তে হচ্ছে আলোচনা, আসতে পারো না শঙ্কুদা ভয় লাগছে আসতে বলো না শঙ্কুদা, আসতে বলো না, আমি আসতে বলো না শঙ্কুদা, আসতে বলো না। যখন দীঘাতে যখন মন্দির হচ্ছে তখন বিজেপি চিৎকার করে, আর যখন রাম মন্দির তখন বিজেপি চুপচাপ থাকে। আসলে মন্দির মসজিদের রাজনীতি হবে কেন? বলবো শঙ্কু ভাই একটু আস্তে করো বাবা, ভলিউমটা কমবো একটু, পরে বলবো। প্রথম কথা হচ্ছে বৈষ্ণব যা বললেন, দুর্গাপুজো আমাদের কাছে বাঙালিদের কাছে একটা সেন্সেশন। আজকে যে বিজেপি চিৎকার করে বলে আমরা নাকি ভাষণ বন্ধ করে দিয়েছি, আমরা নাকি মুসলিম অ্যাপিসমেন্ট করি, আমরা নাকি হিন্দুদের পার্টি নয়, এই যে ভাবমূর্তি তুলে ধরে আপ্রাণ চেষ্টা করেছে আমরা হিন্দু বিরোধী দল। আজকে ইউনিসেফ পর্যন্ত, ইউনিসেফ বলতে হবে না, আন্তর্জাতিক স্তরে দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কেন? এই দুর্গাপুজো একটা এত বড় প্রজেক্ট, এখানে কোটি মানুষের কর্মসংস্থান জড়িয়ে আছে এর মধ্যে, কোটি মানুষের বাঙালিদের আবেগ, সেটা চিৎকার করছে কেন বলতো? এই যে এরা হচ্ছে আসল হিন্দু বিরোধী, এই বিজেপি হচ্ছে হিন্দু বিরোধী। কেন? দুর্গাপুজো করে যারা, তারা এরা বাধা দেয়, এরাই আসল হিন্দু বিরোধী। এরা হচ্ছে হিন্দু, এরা হচ্ছে ছদ্মবেশী হিন্দু, এরা হচ্ছে একদম মুসলমান, আবার হিন্দু মুসলমান। কেন বিশ্বনাথ নিয়ে প্রশ্ন করলো, আবার হিন্দু। দুর্গাপুজো সব পুজো, সব রকম ধর্মের মানুষ এখানে তাদের আচরণ করবে। মমতা বলছেন ধর্ম যার উৎসব সবার। আজকে দাঁড়িয়ে এখানে কোনো বিভেদ নেই, কিন্তু এরা কি মনে করে? এরা মনে করে ভাই কাকে বলছে হিন্দু বিরোধী তকমা। আজকে যারা দাঁড়িয়ে বাঙালিকে মাছ ভাত খাওয়ার জন্য খোঁজা দেয়, এই যে 1,10,00,000 দেওয়া হচ্ছে, এই যে 1,10,00,000 এরকম চেঁচালে ওর কোনো উত্তর নেই, কি করবে? বিজেপির না আছে লজিক, না আছে কন্টেন্ট, বলে চেঁচিয়ে যাচ্ছে। আজকে বক্তব্য এটা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে
আজকে পুজোকে সারা আন্তর্জাতিক সীমানায় নিয়ে গেছেন, এটা মানুষের আবেগ জড়িয়ে আছে, বাঙালিদের একটা বড় আবেগ সবার। আজকে ভারতবর্ষে মানে সারা পৃথিবীতে দুর্গাপুজো পরিচিত, আজকে সেটা বলতে হবে না, স্কুল কলেজে টাকা পড়াতে হবে না, এটা আমাদের দাদা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর দুর্গাপুজো চালু হলো পশ্চিমবাংলায়, এরপর তো কোনদিন লিখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দুর্গাপুজো শুরু হলো পশ্চিমবাংলা। দুর্গাপুজো বন্ধ হয়ে যাবে, যেমন বিজেপি দুর্গাপুজো বন্ধ হয়ে যাবে। আমি বলছি স্যার, দেখো আমি পুজোর সহযোগিতা তোমার মানে বন্ধ করে দিচ্ছে। আছে এইবার আমি কোনো দল সম্পর্কে বলছি না, আমার অবজারভেশন পর্ব 1, তুমি বঙ্গ টিভি একটা ইউটিউব চ্যানেল হিসাবে প্রথম প্যানেল ডিসকাশন করছে, এটা তোমাকে আমি অভিনন্দন জানাচ্ছি। এই উদ্যোগ এর আগে কোনো ইউটিউব চ্যানেল করেনি, ফলে সেদিক থেকে তুমি অভিনব উদ্যোগ নিয়েছো, ধন্যবাদ। এবার তুমি পর্ব 1-এও আমাকে রেখেছিলে, 2-এও রাখলে। এই 2 সময়ের মধ্যে 2026-এর নির্বাচনের কনটেক্সটে কে কোথায় দাঁড়িয়ে, আমি তোমাকে বলছি, আমি যখন প্রথম পর্বতে ছিলাম তখন তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে কি ধরনের অত্যাচার হচ্ছে তৃণমূলের নেতারা করছে, তৃণমূলের নেতারা কিভাবে মানে তাদের উদ্যোগে কিভাবে চাকরি হারিয়েছে 26,000 শিক্ষক। সেই সময় শিক্ষক আন্দোলন মানে একেবারে মধ্য গগনে চলছে, রাস্তার মধ্যে ইয়ে, এবং তৃণমূলের একের পর এক নেতার মৃত্যু ঘটছে, মালদা থেকে শুরু করে ইয়ে, সব মিলে তৃণমূল কিন্তু একটা লেজো গোবরের অবস্থা ছিল। যেই মুহূর্তে বাঙালি ইস্যুটাকে এসছে, তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো কিন্তু কার্পেটের তলে ক্রমশ যাচ্ছে, এবং বাঙালি সেন্টিমেন্ট কিন্তু ক্রমশ প্রবল আকার ধারণ করছে 2026-এর নির্বাচনের আগে। এবং একই সাথে তোমাকে বলবো, এই পর্ব 2-এ যখন আসছি তখন এসআইআর অর্থাৎ নিবিড় ভোটার তালিকা সংশোধনের ইস্যুটা এসছে, যেটাকে কেন্দ্র করে দুটো একটা অবস্থান আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। একদিকে মানে এটাকে আরো পরিষ্কার করে বলে বাঙালি, যে বাঙালি শব্দটা অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস মুসলিম বাঙালির জায়গা থেকে দেখছে, আর বিজেপি যে অনুপ্রবেশের ইস্যুটাকে তুলে আনছে সেটা মূলত হিন্দু মানে মুসলিম অনুপ্রবেশের জায়গা থেকে আনছে। তাহলে অনুপ্রবেশ বনাম বাঙালির যে বাংলা ভাষার যে আন্দোলন, সেটা শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা কিন্তু অনেকটাই 2026-এর বিধানসভা নির্বাচনকে প্রভাবিত করবে। এই মুহূর্তে মানে ইয়েকে সিপিআইএম দলের বা কংগ্রেসের যেটা প্রধান সমস্যা, বহু ক্ষেত্রে কংগ্রেসের বিশেষ করে বাঙালি ইস্যুকে যখন অল ইন্ডিয়া কনটেক্সটে বিচার করছে সিপিআইএম বা কংগ্রেস, তখন তাদের ভয়েসের সাথে কিন্তু তৃণমূলের ভয়েস মিলে যাচ্ছে, তফাৎটা আলাদা করতে পারছে না। এটা কিন্তু ওদের অস্তিত্বের জন্য খুব চিন্তার কারণ। এবং একই সাথে আমি তোমাকে বলতে চাই যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে, বিশেষ করে বিজেপি এবং বামেদের কাছে, সেটা হলো যে এই নির্বাচনটা যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসনকালের উপর ভিত্তি করে হয়, মানুষের সামনে সেই ইস্যুগুলোকে আনা, সারফেস করা, এই মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিরোধী দলের কাছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চাইবেন বাঙালি ইস্যুটাকে সামনে এনে পুরো বিষয়গুলোকে, তার বিরুদ্ধে অভিযোগ যেগুলো আছে সেগুলোকে কার্পেটের তলে রাখতে। এইবার বিরোধীরা কি সত্যি পারবেন? অন্তত আজকের দিনে দেখে আমার কিন্তু একেবারেই মনে হচ্ছে না। কারণ বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বাদ দিলে বামেরাও বা কোথায়, কংগ্রেসও বা কোথায়, বিজেপিও কি রাস্তার রাজনীতিতে সত্যি আছে তৃণমূলের সাথে? তুলে দিয়েছে এক এক করে উত্তর। হ্যাঁ, প্রথম বিজেপি। প্রথম হচ্ছে বিশ্বনাথের সাথে এক জায়গায় একমত যে এবারে অনেক বেশি পরিমাণে বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্যুটা তোলার চেষ্টা করছেন, এবং তার সাথে প্যারালালি অনুপ্রবেশকারী এই ইস্যুটাও উঠে এসছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু আমি বিশ্বনাথকে বলবো যে শুধুমাত্র প্রচারের দিকে আপনি নজর না দিয়ে কিছু টেকনিক্যাল জায়গাকে নজর দেওয়ার চেষ্টা করবেন। কারণ লাস্ট নির্বাচন 2021-এ ভারতীয় জনতা পার্টি প্রসার ক্যাম্পেইনে প্রচুর কনসেন্ট্রেট করছিল, কিন্তু চুরি ডাকাতির যে টেকনিক্যাল জায়গাগুলো ইলেকশনে হয় সেগুলো আটকাতে পারেনি বলে নির্বাচনে তারা হেরে গেছিল। এবং সেই কারণেই আজকে যে ভোটার লিস্ট সংশোধনের প্রক্রিয়াতে আমরা বেশি কনসেন্ট্রেট করেছি, সেটা তার অন্যতম কারণ। ফলে এইটাকে গুরুত্বের বাইরে রাখা আমার মনে হয় অযৌক্তিক হবে। বিশ্বনাথের মতো বুদ্ধ মানুষ এটা বুঝবেন। এবং নির্বাচন হতে আরো ধরুন 6 মাস বাকি আছে, ফলে আরো একাধিক ইস্যু আছে যে ইস্যুগুলো আপনি এখনই দেখতে পাচ্ছেন না, আমরা দেখতে পাচ্ছি যেগুলো ক্রমশ আসবে।
দুই, আমার বিশ্বনাথদার কাছে আর কোনো প্রশ্ন নেই, আমার রাহুলদার কাছে শুধু একটা প্রশ্ন, ক্লিয়ার কাট প্রশ্ন। রাহুলদা, আপনি ওপেনলি এটা স্পষ্ট করে দিন, এটা বলে দিন ক্লিয়ারলি যে অনুপ্রবেশকারীদের নাম বাদ গেলে আপনাদের ভয় কিসের, কেন ভয় কিসের? আমি যাব আর সিপিএম এর কাছে যাবো। কথা আমি একটা স্পষ্ট কথা বলি, বিশ্বনাথ যেটা বললেন এখানে দাঁড়িয়ে এটা খালি পলিটিক্যাল ইস্যু। আমি এখানে পলিটিক্যাল ইস্যু কেন বলবো না, যারা বাইরে পরিযায়ী শ্রমিক হয় তারা সবাই তৃণমূলের সমর্থক, এর কোনো মানে নেই। কেন নয় বলছি, আরে মাঝখানে বলিনি কথা, মহা মুশকিলের কথাবার্তা, মাঝখানে একটা কথা বলিনি আমি। পরিযায়ী শ্রমিকদের ইস্যুতে কেন বলছি আমি এখানে দাঁড়িয়ে বাঙালির কেন কথা বলছি আমি, এখানে যারা বাইরে আছেন যারা পরিযায়ী শ্রমিক তারা সবাই আমাদের সমর্থক এমন তো নয়। আজকে দাঁড়িয়ে সে সবচেয়ে বড় কথা, যারা বাঙালি আছেন যারা বাংলা ভাষায় কথা বলেন সে যে কোনো দলের সমর্থক হোক, এটা বাংলার বিষয়, এটা বাংলার অস্মিতার বিষয়, এটা বাঙালিদের সমস্যা, এটা কোনো বিজেপি সিপিএম বা তৃণমূল কংগ্রেস সমস্যা নয়। এতে সবাইকে একজনভাবে বলতে হবে, না বলা মানে তারা বাঙালির বিরুদ্ধে কথা বলছে। দ্বিতীয়, অনুপ্রবেশকারী, আমার ওকে একটা প্রশ্ন আছে, আজকে দাঁড়িয়ে পেহেলগাঁও যখন ঢুকে ঢুকে গিয়ে সে অতগুলো মানুষকে মেরে গেল, তখন বিএস কি আঙুল চুষছিল, এটিএস কি আঙুল চুষছিল? তখন কোথায় ছিল কেন্দ্র সরকার? অমিত শাহ পদত্যাগ করলো না কেন? আজকে তারা কি করে ঢুকলো? উত্তর নেই। সিপিএম কোথায় এই মুহূর্তে দাঁড়িয়ে? উত্তর উনি দিচ্ছেন না, আমি সরাসরি জানতে চাইছি যে আমাদের বলতে দেবে না, আমরা বলতে দেবে না। বিএসএফ কি করছে? বিএসএফ কি করছে? বিএসএফ আঙুল চুষছে? বিএসএফ আঙুল চুষছে? বিএসএফ কি করছে? আপনি যে কি অসুবিধা এই সিপিএম কে দেখতে পাচ্ছেন? রাজনৈতিক বিশ্লেষকের যে মন্তব্য, আমি যে বিশ্বনাথার কথার সঙ্গে আমি 100% সহমত, কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে একটু আগে যেমন হচ্ছিল না, শঙ্কুদা রাহুলদার চিৎকারের মাঝখানে আমার চিৎকার একটু লো হয়ে গেছে। তো তুমি যখন রুটি কাপড়া মাকান নিয়ে যখন রাস্তায় নামবে, তুমি যখন স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান নিয়ে যখন রাস্তায় নামবে, তখন বিজেপি আর তৃণমূল হিন্দু মুসলমান বাঙালি জাতপাতের ভিত্তিতে, যেটা বিশ্বনাথ বারবার করে বলছিল যে মমতা ব্যানার্জি বাঙালির ইস্যুকে সামনে রেখে তার পুরনো জিনিসগুলোকে কার্পেটের তলায় রাখতে যাবে, ঠিক তেমন উল্টো দিকে বিজেপিও ঠিক তেমনটাই করেছে। তো এই সময়কালে দাঁড়িয়ে আমরা আমাদের প্রিপারেশন নেওয়া হচ্ছে, আমরা তো আর ওপেন বলবো না কি নিচ্ছি না নিচ্ছি, তবে হ্যাঁ তলায় তলায় আমরা, সেই কারণে তো ভয় তোমাদের, সেই কারণে শ্রমিক ভট্টাচার্যকে বলতে হচ্ছে, সেই কারণে শ্রমিক ভট্টাচার্যকে বলতে হচ্ছে বামপন্থীরা আমাদের দিকে আসুন, সেই কারণে মমতা ব্যানার্জিকেও বলতে হচ্ছে বামপন্থীরা নিজের ভোট ধরে রাখুন। আসলে আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো, বিজেপি তৃণমূলের বিরুদ্ধেই লড়াই চালিয়ে যাবো। লড়াইটা কঠিন, এটা ঠিক, কিন্তু এই লড়াই আমরা জিতবো এবং এই লড়াই আমরা লড়তে পারবো। পশ্চিমবঙ্গের মাটিতে সেই প্রেক্ষাপট তৈরি হচ্ছে, এই প্রেক্ষাপট যত তৈরি হচ্ছে ততই তৃণমূল বিজেপি গায়ে জ্বালা হচ্ছে, অসুবিধা নেই। আমি সবশেষ সবার কাছে আর 1 মিনিট করে যাব। শঙ্কুদা, শেষ পর্যন্ত আমি বলছি এই বাঙালির ইস্যুতেই মানে নির্বাচন হচ্ছে, সেটা আপনি বিশ্বাস করতে রাজি নয়? দেখুন, আমি আবারও আপনাকে বলবো যে এদের বিরুদ্ধে যে একাধিক ইস্যু উঠেছে সেই ইস্যুগুলোর সাথে আমাদের কাছে এখন খুব বেশি গুরুত্বপূর্ণ 2021-এ এরা যে সমস্ত জালিগিরি করেছেন ইলেকশন প্রসেসের মধ্যে, যেমন বিএলও বেআইনি ভাবে দেওয়া, পলিটিক্যাল বিএলওদের রিক্রুট করা, ভোটার লিস্টে প্রায় 1.5-2 কোটি একাধিক বিভিন্ন ক্যারেক্টারের ভোটার নিয়ে আসা, জালি ভোটার, তাদের উপরে ভিত্তি করে নির্বাচনে যেতা এবং কাউন্টিং, যেটা আমরা ভবিষ্যতে আবার একটা ইস্যু আনতে চলেছি। ফলে এই ইলেকশন প্রসেসকে আমাদের রেকটিফাই করতেই হবে, না হলে নর্মাল প্রসেসে যদি আমরা ইলেকশন প্রসেসটা রেকটিফাই করে নিই তাহলেই এরা ক্ষমতায় আসে না 2021-এ। ফলে আমাদের এইটা করতে হবে, সাথে যেমন ক্যাম্পেইন হয়। এবং আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আমরা শুধুমাত্র নির্বাচনে এবারে এরা কি জালিগিরি করেছেন, দুর্নীতি করেছেন এসব নিয়ে নির্বাচনে যাব না। আমরা এবারে নির্বাচনে যাব যে আমরা ক্ষমতায় এলে মানুষকে কি কি দেবো, কি দেবে। বলি প্রথম কথা যে এরা বাঙালি বিদ্বেষিতার প্রথম কথা হচ্ছে মনরেগা অ্যাকশনের কাছ থেকে বাংলা বাদ। আজকে দ্বিতীয় কথা, তুমি দেখো এরা যে এত বাঙালি করছে, এরা যদি এতই বাঙালি হতো তাহলে পশ্চিমবঙ্গে 12টা নাকি ওদের সাংসদ, তার মধ্যে প্রত্যেকটা হাপ্পার মন্ত্রী কেন, একটা পূর্ণমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী নেই। দ্বিতীয় দেখো সুভাষ বোসের জন্মদিনে আজ অব্দি এরা জাতীয় ছুটির দিন ঘোষণা করেনি। আজকে বল্লভভাই প্যাটেলের 2000 ফুট মূর্তি হলো, শ্যামা প্রসাদ মুখার্জি যিনি কথা প্রতিষ্ঠাতা, তার ছোট্ট একটা মূর্তি সারা ভালো করছে নেই। এরা এত বাঙালি প্রেমী, তো বাংলার প্রতি এদের কত শ্রদ্ধা আমরা জানি। বাঙালিরা আগামী দিনে ঠিক করবে এই বাঙালি বিদ্বেষী জল পশ্চিমবঙ্গে থাকবে না থাকবে। মনোজ পন্থকে চিফ সেক্রেটারি করেছেন, আপনারা বাঙালি অস্মিতার কথা শেখাচ্ছেন, বাঙালি অফিসারদের বাদ দিয়ে। এরা সরাসরি বাঙালি বিরোধী।
তোর বাংলা ইউসুফ পাঠানকে কেন বাদ দিল? ইউসুফ পাঠান বিদেশে যাবে বলেছিল, তাকে বাদ দিয়েছে কেন? তাকে বাংলা বলতে বলল, তাকে বিদেশে দিয়েছে কেন? তোমাদের বাংলা সংস্কৃতি, শিল্প, ভূগোল, ইতিহাস সম্বন্ধে রাহুল দা আমার একটা প্রশ্ন তোমার কাছে আছে। বাংলা ভাষা আন্দোলন হবে ঠিক আছে, বাংলা ভাষা আন্দোলনে কি সৈনিক কি অনুব্রত মন্ডল হলো না মুখের যা ভাষা? বাংলা ভাষার আন্দোলনের কি প্রশ্নটা? বাংলা ভাষার আন্দোলনের মুখ কি অনুব্রত মন্ডল হবে? মুখের যা ভাষা, এই ভাষা যা মুখের ভাষা ব্যবস্থা নেওয়া হয়েছে। ওইদিকে যখন শুভেন্দু অধিকারী রাহুল গান্ধীকে কি গালাগাল দেয়, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? বীরবা হাসি যখন বিরুদ্ধে বলে জুতো তোলার কি ব্যবস্থা নেওয়া হয়েছে? শুনুন না, যখন শুভেন্দু অধিকারী সম্পর্কে এদের এক মুশকিল হচ্ছে কি, এদের শুভেন্দু অধিকারী সিন্ড্রোম হয়েছে। শুভেন্দু দান, শুভেন্দু জ্ঞান, শুভেন্দু চিন্তামণি, শুভেন্দু ছাড়া তৃণমূল মনিয়ারা পাবে সারাদিন ওই একজনকেই টার্গেট। আমি বলছি এই মুহূর্তে আমি আপনার মানে একটা জিনিস জিজ্ঞাসা করছি, সত্যি বাংলা বাঙালির ইস্যুটাই কি নিয়ে এই নির্বাচন 26 পর্যন্ত কি এগোবে, না ভাত কাপড় রুটি কাপড়ের? প্রথম কথা হচ্ছে, আমি এই শুধুমাত্র ইস্যু থাকবে রাজনীতিতে কখনোই পসিবল হয় না। রাজনীতি একদিন লাগে একটা ইস্যু চেঞ্জ হতে, ফলে ভবিষ্যৎ সময় বলবে। বাঙালি ইতিহাস বিস্তৃত জাতি নয়, বাংলার মানুষ জানে, বাংলার মানুষ এই 15টা বছর ধরে সাফার করেছে। তো ফলে মানুষের যে জ্বালা আছে, ভোট না দিতে পারার জ্বালা, বেকারত্বের যন্ত্রণা, প্রতিদিন তৃণমূলকে তোলার টাকা দেয়, এই নিয়ে মানুষের কোনো যন্ত্রণা আছে। সেইটা যদি মানুষ ভোট দিতে পারে, এখন বলছি যদি ভোট দিতে পারে, শঙ্কুদারা চিৎকার করবে, শঙ্কুদারা চিৎকার করবে। ভোট দিতে পারে কি? রাহুল, আমি তোমার বলার সময় বলিনি, তুমি তোমার বলার সময় বলিনি। এটা যদি শঙ্কুদারা যদি এটা ইলেকশন কমিশনকে যদি ঠিকঠাক রাখতে পারে, নির্বাচনের আগে বলে বিএসএফ আসবে, কমান্ডো আসবে, তারপর ভোটের দিন বুথের সামনে না বিজেপিকে দেখতে পাওয়া যায় না, নির্বাচন কমিশনকে দেখতে পাওয়া যায় না, সেটা যদি ঠিক করে মানুষ যদি ভোট দিতে পারে। বাংলার মানুষ বেসিক্যালি ভোট দিতে পারছে না বেশিরভাগ জায়গায়। মানুষ ভোট দিতে পারলে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। বলছি পর্ব 2 আমরা যা পেলাম শেষ পর্যন্ত একদম পর্ব 2 আমরা যেটা পেলাম সেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে নির্বাচনের ইস্যু কি বাংলা বাঙালির ইস্যু হবে, কিন্তু সেটাই এই মুহূর্তে শঙ্কুদা মানতে রাজি নয় যে বাংলা বাঙালির ইস্যু হবে কিনা। তো আমরা নেক্সট পর্বে যখন যাব আপনাদেরকে অবশ্যই কি ইস্যু থাকছে, কারণ প্রত্যেক মুহূর্তে ইস্যু চেঞ্জ হচ্ছে। এই মুহূর্তে যেটা প্রতিকূলতা বললেন, একদিন লাগে ইস্যু চেঞ্জ হতে, ইস্যুটা কিন্তু থাকে না। এই মুহূর্তে দাঁড়িয়ে স্যার সব শেষ কি বলবেন এই 3 দলের বক্তৃতা শুনে, কি মনে হয়? না, আমি একটাই বলবো যে পর্ব 1 থেকে 2 কিন্তু রাজনীতির গতি প্রকৃতি পরিবর্তন হয়েছে, ইস্যু পরিবর্তন হয়েছে, সবগুলোই সব ইস্যুই যে দীর্ঘস্থায়ীভাবে থাকবে এটাও আমি মনে করি না, কারণ রাজনীতির পরিবর্তন সবসময় আসে। কিন্তু আমার যেটা আশঙ্কা সেটা হলো ভোটার তালিকা সংশোধন নিয়ে যে তরজা, সেই তরজাটা যদি চলতে থাকে, বাস্তবে যদি সংশোধন না হয়, মানে আমরা কি চাই? আমরা চাই একটা বিশুদ্ধ ভোটার তালিকা, সেখানে মৃত ভোটারও একজনের নাম থাকা উচিত না, অনুপ্রবেশকারীরও নাম থাকা উচিত না, একাধিক জায়গায় নাম থাকা উচিত না। শেষ পর্যন্ত কি সত্যি বিশুদ্ধ ভোটার তালিকা থাকবে, একটা সংশয় আমার থাকছে এই কারণেই যে পশ্চিমবাংলার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুই পলিটিসাইজড হয়, ফলে সবকিছুই এখানে রাজনীতির দ্বারা নির্ধারিত হয়। রাজনীতির দ্বারা যা কিছু নির্ধারিত হয় তার ফলে প্রশাসনিক এফিসিয়েন্সি বা এফেক্টিভনেস থাকে না। ফলে আমার আশঙ্কা ইলেকশন কমিশন শেষ পর্যন্ত পারবে তো একটা বিশুদ্ধ ভোটার তালিকা সংশোধন করতে, নাকি রাজনৈতিক তরজায় মূল উদ্যোগটা হারিয়ে যাবে, শেষ পর্যন্ত ওই জাল ভোটারদের নিয়েই বা ভুয়ো ভোটারদের নিয়েই 2026-এর নির্বাচন আমাদের করতে হবে। এটা একটা আশঙ্কা। আরেকটা আশঙ্কা, আমরা চাই যে নাগরিকরা প্রত্যেকটা নির্বাচন তাদের উপলব্ধির উপর ভিত্তি করে দিক, যেমন পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েতের কাজকর্মের উপর ভিত্তি করে দিবে, কেন্দ্রের নির্বাচন, লোকসভা নির্বাচন মোদী সরকার কিভাবে চলছে তার উপর ভিত্তি করে দেওয়া উচিত। আর একইভাবে আমরা মনে করি যে রাজ্যের বিধানসভা নির্বাচনটাও সরকার 15 বছর চলার পর সরকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে আইন শৃঙ্খলার প্রশ্নে যে তার অবস্থান, সেই কনটেক্সটেই মানুষ তার মতামত জানাক। কিন্তু শেষ পর্যন্ত আইডেন্টিটি পলিটিক্স সবকিছু উড়িয়ে দেবে না তো, সবকিছু গ্রাস করবে না তো, এই আশঙ্কাটা নিয়েই শেষ করতে চাই। এই আশঙ্কাটা নিয়ে শেষ করতে চাই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে বঙ্গ টিভিকে সময় দেওয়ার জন্য।